নমস্কার বন্ধুরা, এসসিএম অ্যাস্ট্রো চ্যানেলে আজ আবার এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে লগ্ন সিরিজে আলোচনা করব লগ্নপতি যদি নবম ঘরে বসে যায় তাহলে কি হতে পারে। লগ্ন কি সে তো আপনারা জেনে গেছেন। লগ্ন হচ্ছে আপনি নিজে, আপনার শরীর স্বাস্থ্য কেমন, আপনার জীবনের লক্ষ্য কি, আপনার মস্তিষ্ক কেমনভাবে কাজ করে, এই সমস্ত জিনিস লগ্ন দিয়ে আমরা বিচার করে থাকি। ভিডিওটা পুরোপুরি শেষ করবার আগে সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশান অটোমেটিক পৌঁছে যাবে। যারা লাইক করবেন করতে পারেন, কমেন্টও দিতে পারেন, শেয়ারও করতে পারেন। আর যদি কনসালটেশন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমেলে অবশ্যই জানাবেন। আসুন তাহলে ভিডিওটা নিয়ে ডিটেলে আলোচনা করি। লগ্ন যেরকম বলছিলাম, লগ্ন দিয়ে আপনার ইগো থেকে শুরু করে আপনার শরীর স্বাস্থ্য, আপনার জীবনের লক্ষ্য কি, আপনি জীবনে কি হতে চান, আপনাকে দেখতে কেমন, লম্বা না বেটে, সব কিছুই লগ্ন দিয়ে বিচার করা হয়। এবার আসি মূল টপিকে, নবম ঘর। নবম ঘরটা কি? নবম ঘরটা হচ্ছে একটি আমরা 1, 5, 9 নম্বর ঘরকে ধর্মকোণ বলে থাকি। 9 নম্বর ঘর হচ্ছে তার মধ্যে সবথেকে শুভ ঘর, অসপিশিয়াস ঘর। নবম ঘরকে আমরা ভাগ্যের ঘরও বলে থাকি, ফরচুন হাউস। এখন লগ্নপতি যদি সেই নবম ঘরে বসে যায় তাহলে শুভ ফলই দেবে। ইন জেনারেল যদি লগ্নপতি নবম ঘরে বসে যায় তাহলে তারা খুব ভাগ্যবান হয় এবং তারা জীবনে অনেক উন্নতি করে। তারা ধন সম্পত্তি, টাকা পয়সা এসব দিক দিয়ে ভাগ্যের সাহায্য পায়। এটা ইন জেনারেল বলা হয়ে থাকে, কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়। কারণ লগ্ন বিভিন্ন মানুষের লগ্ন আলাদা হতে পারে। মেষ লগ্ন কারোর হচ্ছে বিষলগ্ন, কারোর মিথুন লগ্ন, কারোর কর্কট লগ্ন, কারোর সিংহ লগ্ন, কারোর কন্যা লগ্ন। এই লগ্ন আলাদা হওয়ার ফলে নবম ঘরটাও আলাদা আলাদা হয়ে যায়। হ্যাঁ, লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 9 নম্বর ঘরটি তার নবম ঘর। এবার সেখানে যদি লগ্নের অধিপতি, যে রাশিটি আপনার লগ্ন রাশি, তার যে লর্ড, সেই যদি নবম ঘরে চলে যায় তাহলে সেই ঘরটি তার নবম ঘর, এবং সেই ঘরে লগ্নাধিপতি বসে গেলে সে মঙ্গলও হতে পারে যদি মেষ লগ্ন হয়, আবার শুক্রও হতে পারে যদি বিষলগ্ন হয়। বিভিন্ন লগ্নের লগ্নাধিপতি আলাদা এবং তারা নবম ঘর গেলে একই রকম ফল দেবে না, এবং সবসময় শুভ ফল দেবে এটাও ভাবা ঠিক নয়। তবে ইন জেনারেল নবম ঘর শুভ ঘর আমরা ধরে নিই, এবং সেই ঘরে বসলে তাদের মধ্যে ধর্মভাব বা ধার্মিক ব্যাপারে ইন্টারেস্ট দেখা যায়। কারণ নবম ঘরের মূল ক্যারেক্টারিস্টিক হচ্ছে ধর্ম, ধার্মিক ব্যাপার এবং সেই ব্যাপারে আলোচনা, এবং এই ধরনের মানুষ যারা এই ধর্ম নিয়ে আলোচনা করে সেইখানে তাদের ইন্টারেস্ট থাকা। আচ্ছা, নবম ঘর থেকে পিতার এও দেখা যায়, যাদের লগ্নাধিপতি নবম ঘরে বসে তাদের সঙ্গে পিতার একটা ভালো সম্পর্ক থাকে, তারা পৈতৃক সম্পত্তিও পেতে পারে, তাদের বাবাদের তারা নিজেদের গুরু বলে মনে করে, এবং তারা পিতার কথা শোনে এবং পিতার উপদেশ মেনে চলে, এবং স্বাভাবিক একটা ভালো রিলেশন তাদের পিতার সঙ্গে থেকে থাকে। এবারে বলি যে নবম ঘর আরও একটা জিনিস ইন্ডিকেট করে, সেটা হচ্ছে এরা লং ডিস্টেন্স ট্রাভেল করতে পারে, এবং সেটা যে কোনো কারণে হতে পারে। শিক্ষা দীক্ষার জন্য কেউ লং ডিস্টেন্স ট্রাভেল করে, কেউ অফিসের কাজে করে। কাজেই লগ্নাধিপতি নবম ঘরে গেলে এই ধরনের কাজে তাদের বাইরে যেতে হতে পারে। আবার যেটা বলছিলাম যে শুধুমাত্র শুভ ফল দেবে এমন কোনো কথা নেই, তাহলে কিভাবে ধরবো? তো এবারে আসি যে বিভিন্ন লগ্নের প্ল্যানেট নবম ঘরে গেলে তাদের কীরকম ধরনের ফল দিতে পারে। ধরুন যদি রবি
রবি হচ্ছে সিংহ রাশির, যাদের সিংহ লগ্ন, তার অধিপতি হচ্ছে রবি। এবং রবি যদি নবম ঘরে গিয়ে বসে, অর্থাৎ কিনা যদি মেষ রাশিতে গিয়ে বসে, তাহলে কিরম ফল দেবে। এবার দেখুন, নবম ঘর মেষ রাশিতে সিংহ লগ্নের অধিপতি রবি যদি বসে যায়, তাহলে রবি কিন্তু মেষ রাশিতে উচ্চস্থ হয়, মানে যথেষ্ট পাওয়ারফুল। এবং রবি সেখানে তাকে পিতার সাহায্য দেবে, আবার সে নিজের যোগ্যতায় বহু সুনাম অর্জন করবে, টাকা পয়সা সম্পত্তি অনেক কিছুই করতে পারে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, রবি কিন্তু মাইল্ড ম্যালিফিক প্ল্যানেটও, তাকে আমরা অশুভ গ্রহের মধ্যেই একটা গ্রহ বলে ধরে থাকি। এবং সেক্ষেত্রে রবির নেগেটিভ এফেক্টটাও তাকে ভোগ করতে হবে। কীরকম না, এইরকম ধরনের মানুষরা যাদের রবি লগ্নে, যারা মেষ রাশিতে গিয়ে লগ্নাধিপতি বসে গেছে, তাদের মধ্যে একটা ইগোইস্টিক ভাব দেখা যায়। অর্থাৎ কি না, তারা একটু অহংকারী হয়ে পড়ে। হ্যাঁ, তারা মনে করে তারা যা কিছু করেছে সেটা তাদের নিজের যোগ্যতায় করেছে, এবং তারা যে নলেজ রাখে সেটা আর কেউ রাখতে পারে না। সুতরাং তারা সম্পূর্ণ নিজের উপরই সে ক্রেডিটটা দেয়, এবং যার ফলে সে অন্যের মতামতকে কোনো গুরুত্ব দেয় না। এইখানেই তারা ভুল করে ফেলে, এবং এই ভুলের জন্য তাদের অনেক সময়তেই পরে পস্তাতে হতে পারে। এবার আসি চন্দ্রের ক্ষেত্রে। চন্দ্র একটা খুব সেন্সিটিভ প্ল্যানেট। কর্কট লগ্নের চন্দ্র যদি মীন রাশিতে বসে যায়, মীন রাশি হচ্ছে আমাদের ন্যাচারাল জোডিয়াক যেটা বলি, বা কালচক্র রাশি যেটা বলি, সেখানে মেষ থেকে মীন অবধি যে 12টা ঘর আছে, তার দ্বাদশ ঘর হচ্ছে মীনের ঘর। এবার চন্দ্র লগ্নাধিপতি হয়ে কর্কট রাশির ক্ষেত্রে লগ্নাধিপতি হয়ে যদি মীন রাশিতে চলে যায়, যেহেতু এই ঘরটা সাধারণত আমরা বলি মুখ্যের ঘর, হসপিটালাইজেশনের ঘর, লসের ঘর, বেড প্রেজারের ঘর, এইখানে বসলে তাদের মধ্যে ধার্মিক ব্যাপারটা অবশ্যই থাকে। তারা নিজেদেরকে ভাগ্যবানও মনে করে, কিন্তু তারা কিন্তু বেশি অর্থবান হয় না। তা যেহেতু এই ঘরটা অর্থবানের ঘরকে ইন্ডিকেট করে না, এই ঘরটা মোক্ষের ঘর ইন্ডিকেট করে, কাজে তারা ধর্মের দিকে খুব ঝুঁকবে ঠিকই, কিন্তু বিশেষ পয়সা করতে পারবে এটা বলা যায় না। আবার যদি আমি দেখি শুক্র, যেটা বিশ্ব রাশির ক্ষেত্রে শুক্র যদি নবম ঘরে চলে যায়, তাদের তাদের ধর্মের উপরে একটা বিশাল ইনক্লিনেশন থাকে। ধার্মিক ব্যাপারে আলোচনা করা, বা ধর্ম বিষয়ক বই পড়া, জ্ঞান অর্জন করা, সমস্ত ধর্মের মানুষের সঙ্গে মেশা, বেড়াতে যেতে ভালোবাসা, যেগুলো ধর্মের জায়গা, সেসব জায়গায় বেড়াতে যাওয়া, এসব ব্যাপারে তাদের একটা বিরাট ইন্টারেস্ট থাকে, এবং তাদের উন্নতিও হয়, এবং বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে মেশার ফলে এরা সেই ধর্মের মানুষের সঙ্গে রিলেশনশিপও বানাতে পারে। তার কারণ কি, শুক্র হচ্ছে একটা রিলেশনশিপ প্ল্যানেট। এরা সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, তাদের সঙ্গে ভাব ভালোবাসায় সব কিছুই শুক্রের দ্বারা সম্ভব। এবং এক্ষেত্রে যেহেতু নবম ঘরে গেছে, সেই জন্য তারা সমস্ত ধর্মের মানুষের সঙ্গেই মিশবে, এবং রিলেশনশিপ বাড়াবে। আবার যদি আমি বুধের কথা বলি, বুধ যদি কন্যা লগ্ন হয়, কন্যা লগ্নের লগ্নাধিপতি হচ্ছে বুধ, সেই বুধ যদি নবম ঘরে বসে যায়, তাহলে সেটা হয়ে যায় বৃষ রাশি, এবং বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। বুধ যদি নবম ঘরে বসে যায়, সেখানে কি হবে? এখানে বলি যে বুধ কিন্তু অত্যন্ত একটা ইন্টেলিজেন্ট প্ল্যানেট। এরা সাধারণত খুব বুদ্ধিমান হয়, কিন্তু এরা ধর্ম বিষয়ক জিনিসের মধ্যে ঢুকলেও এদের মেন ইন্টেনশন কিন্তু বাহ্যিক গেন, অর্থাৎ কিনা মেটেরিয়ালিস্টিক গেন কী হবে
সেই দিকে একটু ঝুঁকে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যদি দেখেন যে কালচক্রে বুধের ঘর হচ্ছে মিথুন এবং কন্যা। মিথুন এবং কন্যার ঠিক উল্টো দিকের যে দুটো ঘর আছে, যেমন মিথুনের ক্ষেত্রে উল্টো দিকের ঘরটা হচ্ছে ধনু রাশি, আর কন্যার ক্ষেত্রে উল্টো দিকের ঘরটা হচ্ছে মীন রাশি। এই দুটো ঘরেরই অধিপতি অর্থাৎ ধনু এবং মীন, এই দুটো ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। আর বৃহস্পতি হচ্ছে অত্যন্ত ধার্মিক একটা প্ল্যানেট। কিন্তু আমরা জানি অ্যাস্ট্রোলজিতে যে কোনো একটা রাশির ঠিক সামনের ঘর তার শত্রু ঘর হয়, মানে ঠিক উল্টো ক্যারেক্টারিস্টিক কাজ করে। সেক্ষেত্রে কী হবে না, বুধের যেহেতু নবম ঘর যখন চলে যাচ্ছে এবং যেহেতু বুধ বৃহস্পতির উল্টো দিকের ঘর, কাজেই বুধ কিন্তু নবম ঘরে গেলেও ধর্মের মধ্যে থাকলেও তার মধ্যে কিন্তু ওই মেটেরিয়ালিস্টিক নেচারটা কাজ করবে। অর্থাৎ কি না, সে সবসময়তেই চেষ্টা করবে কি করে কোনো ভালো ব্যবসা করা যায়, সে ধার্মিক ব্যাপারে হোক বা অন্য কোনো ব্যাপারে হোক, বাই কমিউনিকেশন করে হোক, সে সবসময়তেই ওই দিকে মেটেরিয়ালিস্টিক গেনের দিকে পড়ে থাকবে আদার দ্যান ধার্মিক ব্যাপার। ধার্মিক ব্যাপারটাকে সে হয়তো মানবে, বিশ্বাস করবে, সেই অনুযায়ী উপদেশ নেবে, কিন্তু তার নেচারটা থাকবে সবসময় কি করে আরও বেশি টাকা পয়সা বানানো যায়, সেটাতে যদি এদের কোনো সাহায্য পাওয়া যায়। মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে কি করে মেটেরিয়ালিস্টিক গেইনটাকে আমি পেতে পারি। আবার দেখতে হবে যে এই নবম ঘর যেখানে লগ্নাধিপতি সে কন্যা লগ্নের বুধ গিয়ে বসেছে, সেই নবম ঘরের অধিপতি কোথায় গিয়ে বসেছে, কারণ তার উপরে কিন্তু আবার নেচারটা মডিফাই হবে। যেমন যদি বৃষ রাশিতে গিয়ে বসে কন্যা লগ্নের বুধ এবং সেই ঘরের অধিপতি শুক্র, নবম ঘরের অধিপতি শুক্র যদি সপ্তম ঘর অর্থাৎ মীন রাশিতে গিয়ে বসে, তাহলে সপ্তম ঘর থেকে আমরা বিবাহ থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে বিশেষ জিনিসগুলোকে আমরা ইন্ডিকেট করে থাকি। অতএব তার কিন্তু ইনক্লিনেশন থাকবে, যেহেতু নবমপতি সপ্তমে বসেছে, অতএব সে কিন্তু ব্যবসার দিকে ঝুঁকে যাবে। সে ধার্মিক ব্যাপারটা থাকবে, কিন্তু তার মূল উদ্দেশ্য হবে কি করে আরেকটু ব্যবসা করে আরও সম্পত্তি টাকা পয়সাকে বাড়ানো যায়। এবং যেহেতু ওটা শুক্র রিলেশনশিপ প্ল্যানেট, অতএব ব্যবসার মধ্যেও সে কিন্তু সম্পর্ক তৈরি করতে পারে, অর্থাৎ পার্টনারদের সঙ্গে তার কোনো রিলেশনশিপ হতে পারে। সে রিলেশনশিপটা বৈবাহিক হোক বা না হোক, সেদিকে সে ঝুঁকে যাবে। এবং যেহেতু এক্ষেত্রে সপ্তম ঘরটা মীন রাশি এবং যেটা কালচক্রের দ্বাদশ ঘর, সেখানে বেড প্লেজারও আছে, আবার লসও আছে। অতএব এই ব্যাপারটা তাদের একটু খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন সম্পর্কটা কোনোভাবে লস না তৈরি করে দেয়। এটা হচ্ছে বুধের ব্যাপারে সমস্যা। তো যাই হোক, এরপরে আসি যদি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে অত্যন্ত ধার্মিক প্ল্যানেট। বৃহস্পতি ধর্মের ব্যাপারে ভীষণ রকমের ইনক্লাইন। তো এক্ষেত্রে সে ধনু হোক বা মীন হোক, যদি লগ্নাধিপতি বৃহস্পতি নবম ঘরে বসে, তাহলে সচরাচর দেখা যায় যে তারা ধর্মের ব্যাপারে প্রচণ্ড সিনসিয়ার থাকে এবং সেক্ষেত্রে তারা স্পিরিচুয়াল লিডার বা ধর্মগুরু এই ধরনের দিকে ঝুঁকে যেতে পারে। এবারে স্যাটার্নের কথা বলি। স্যাটার্ন হচ্ছে একটি ম্যালিফিক প্ল্যানেট। যেরকম আগে বলেছি যে ম্যালিফিক প্ল্যানেট যদি নবম ঘরে চলে যায়, সে মঙ্গল হোক শনি হোক, এরা কিন্তু নবম ঘরে খুব একটা কমফোর্টেবল ফিল করে না। অতএব স্যাটার্ন যদিও কর্মদাতা
কর্মফলদাতা আমরা বলে থাকি। কিন্তু স্যাটার্ন যদি নবম ঘরে বসে যায়, যেমন কুম্ভ লগ্নের ক্ষেত্রে স্যাটার্ন চলে যাচ্ছে তুলা রাশিতে, এবং সেখানে স্যাটার্ন উচ্চস্থ হচ্ছে। সেক্ষেত্রে তারা এমন নয় যে ধর্মটা মানবে না, কিন্তু তারা খুব ইরিটেশন ফিল করবে, তারা কিন্তু কমফোর্টেবল ফিল করবে না। তো আবার যদি সেই শুক্র, যা কিনা নবম ঘরের অধিপতি তুলা রাশির শুক্র, সেই যদি আবার অষ্টম ঘরে বসে যায়, যেখানে শুক্র কন্যা রাশি, কারণ তুলা রাশির দ্বাদশ ঘর বা কুম্ভ রাশির অষ্টম ঘর হচ্ছে আমাদের কন্যা রাশি। সেই অষ্টম ঘরে যদি শুক্র গিয়ে বসে, সেখানে শুক্র নিচস্থ হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু স্যাটার্ন আদৌ ধার্মিক ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখাবে না, বরঞ্চ উল্টোটাই দেখাবে। সে যেখানে ধর্ম বিষয়ক আলোচনা হচ্ছে সেখান থেকে অ্যাভয়েড করবার চেষ্টা করবে, পালিয়ে যাবে, বা জিনিসটাকে ঠিক হজম করতে পারবে না। তো এক্ষেত্রে আমি বললাম যে সবসময় যে যারা লগ্নাধিপতি নবম ঘরে বসে ভালো ফল দেবে, তা সবসময়তে হচ্ছে না। আবার যদি মঙ্গলকে দেখি, মঙ্গল বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল নবম ঘর মানে কর্কট রাশিতে গিয়ে বসছে, আর কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়। সেখানে যদি মঙ্গল গিয়ে বসে, তাহলে কিন্তু মঙ্গল আদৌ নবম ঘরের ফল, শুভ ফল দেবে না। সে কিন্তু উল্টো ফলই দেবে, এবং সেক্ষেত্রে তার নানা রকমের অসুবিধে হতে পারে, ইনক্লুডিং অ্যাক্সিডেন্ট, বা যাদের পিতার সঙ্গে ঝগড়া, বা স্কুলে বা অন্য জায়গায় টিচারের সঙ্গে ঝগড়া, এই ধরনের জিনিসকে এনকারেজ করবে। কাজেই আমার মূল বক্তব্য হচ্ছে যে নবম ঘরের লগ্নাধিপতি গেলেই যে শুভ ফল দেবে, ভালো ফল দেবে তা নয়। যদি অশুভ প্ল্যানেটগুলো চলে যায় অ্যাজ এ লগ্নাধিপতি এবং নবম ঘরে, তাহলে কিন্তু তাদের মধ্যে ধর্মের ব্যাপারটাকে ঠিক সেইভাবে ফুটে উঠবে না, বরঞ্চ তারা অস্বস্তি ফিল করবে, এবং সেক্ষেত্রে নেগেটিভ ফলও দিতে পারে। তো আশা করি বোঝা গেল যে নবম ঘরের কীরকম ধরনের রেজাল্ট আসতে পারে বিভিন্ন প্ল্যানেটের ক্ষেত্রে। আজকের মতো শেষ করি, আবার আসবো এর পরের ভিডিওতে লগ্নাধিপতি দশম ঘরে কেমন হয়। আবারও বলি, ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন। আজকের মতো আসি, নমস্কার।